আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখনকার এই একান্ত আলোচনায়। সুপ্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাস বড়ই অদ্ভুত আর রহস্যময়। সময়ের চাকা যখন ঘুরে তখন ক্ষমতার দম্ভ আর অহংকার কিভাবে যেন নিমিষেই ধুলোয় মিশে যায়। আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা হয়তো আমাদের অনেকের মনের কথা, অথচ প্রকাশ্যে বলতে আমরা দ্বিধা করি। একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা সবাই দেখবেন আমাদের বর্তমান সমাজ এবং রাজনীতির যে চিত্র তা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিহাসের পাতায় এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা কিন্তু বারবার দেখেছি। দর্শক, এই যে ধরুন, বর্তমানে দেশে এক অদ্ভুত উন্মাত্ততা বা মব কালচার আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় দলভেদে মানুষকে আক্রমণ করা, বিচার নিজের হাতে নিজে তুলে নেয়া, এ যেন এক নৈরাজ্যের নতুন উৎসব। ফরাসি বিপ্লবের পর রূপসোপিয়ারের নেতৃত্বে ফ্রান্সে যে রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল তার কথা আমরা অনেকেই কিন্তু জানি। যারা সেদিন মব তৈরি করে গিলোটিনে মানুষের মাথা কেটেছিল, ইতিহাসের অমোঘ নিয়মে শেষ পর্যন্ত কিন্তু সেই রূপসোপিয়ারকেও একই গিলোটিনের নিচে নিজের মাথা দিতে হয়েছিল। প্রকৃতির বিচার কিন্তু বড়ই নির্মম এবং নিষ্ঠুর। আজ আমাদের দেশেও যারা এই মব জাস্টিস কায়েম করতে চাইছে, তারা কি ভাবছে এই লাঠি চিরকাল তাদের হাতেই থাকবে? এই তো কিছুদিন আগের কথা, ৭ই মার্চের একটি ভাষণ বাজানোর মতো একটি ঠুনকো অজুহাতে একজন নারী শিক্ষার্থীকে যেভাবে হেনস্থা করে জেলে পাঠানো হলো, তা কি কোনো সভ্য সমাজের প্রতিচ্ছবি হতে পারে? কিন্তু দর্শক, খেয়াল করে দেখবেন, এই যারা নিয়মিত মব তৈরি করে, মানুষকে পিটিয়ে উল্লাস প্রকাশ করে, তারা কিন্তু এখন নিজেরাই ভেতরে ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে ভুগছে। কিন্তু কেন ভুগছে জানেন? কারণ ক্ষমতার পালাবদল যখন হয় তখন প্রকৃতির নিজস্ব একটা প্রতিশোধের প্রক্রিয়া শুরু হয়। সাধারণ মানুষ যখন এই উন্মত্ততার বিরুদ্ধে একটু একটু করে সোচ্চার হতে শুরু করে, তখন এই মববাজরা নিজেদের ছায়াকেও কিন্তু দেখা মাত্র ভয় পায়। দেখুন, ছাত্র রাজনীতির দিকে যদি আমরা একটু তাকাই, তবে আমাদের কিন্তু অবাক হতে হয়। এক সময় এই ছাত্র রাজনীতি ছিল এদেশের পথ প্রদর্শক। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি বাঁকে ছাত্রদের অবদান ছিল সোনার অক্ষরে লেখা। আর আজ আজ আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি দখলদারিত্বের এক নোংরা কর্দমাক্ত খেলা। ছাত্রদল, ছাত্রলীগ অথবা ছাত্র শিবির, এদের মধ্যকার দ্বন্দ্ব এখন আর কোনো আদর্শিক লড়াইয়ের পর্যায়ে নেই। একসময় যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিল পরিস্থিতির চক্রে, তারা আজ দৃশ্যপটে নেই, যেমন ছাত্রলীগ। কিন্তু যারা আজ এই ফাঁকা মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, সেই ছাত্রদলের ভূমিকাই বা কি খুব প্রশংসনীয়? আবার ছাত্র শিবিরই কি বাদ যাবে? যখন দেশের মুক্তিযুদ্ধ চেতনা বা সাধারণ মানুষের উপর আঘাত আসছে, তখন ছাত্রদলের যে জোরালো এবং অভিভাবক সুলভ ভূমিকা রাখার কথা ছিল, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে তারা যেন এক অদ্ভুত আপোষের রাজনীতিতে মেতেছে। হিসেব করছে কবে তারা ক্ষমতায় নিজের ফায়দাটুকু লুটবে। অন্যদিকে শিবিরের কথা যদি বলি, তারা তাদের নিজস্ব একটি উগ্রবৃত্তের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল তাদের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ আর অতি উগ্রতা। ঠিক তেমনি নিজেদের দলের ভেতরে কেউ সামান্য সমালোচনা করলেই যারা তাকে পুড়িয়ে মারার হুমকি দেয়, তারা আগামীর বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে তা সত্যিই কিন্তু এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে একটু পেছনের দিকে তাকাতেই হয়। গত 18 মাসে অন্তর্বর্তীকালীন শাসনের দিকে যদি আমরা একটু দেখি, তবে অনেক না বলা কথা কিন্তু সামনে চলে আসে। ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
এবং সম্মানিত মানুষের নেতৃত্বে চলা এই সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা কেমন ছিল? প্রত্যাশা ছিল আকাশচুম্বী। মানুষ ভেবেছিল হয়তো এবার অন্ততপক্ষে সুশাসন ফিরে আসবে। কিন্তু বাস্তবে আমরা আসলে কি দেখলাম? সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা তো দূরে থাক, এমনকি শিশুদের হামের টিকাটা নিয়ে যে অব্যবস্থাপনা এবং গাফলতির অভিযোগ বর্তমানে উঠছে, তা সত্যিই কিন্তু বড় হৃদয় বিদারক এবং মর্মান্তিক। একটি রাষ্ট্রে যখন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হয় আর তার জন্য কাউকে জবাবদিহির আওতায়ও আনা হয় না, তখন কিন্তু বুঝতে হবে রাষ্ট্রের কাঠামোটি কতটা নড়বড়ে হয়ে গেছে। শুধু বড় বড় কথা, তাত্ত্বিক বয়ান আর সংবাদ সম্মেলন দিয়ে একটি দেশ আসলে চলতে পারে না। যখন কাজের কাজে কিছুই হয় না, যখন দোষীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, তখন সেই রাষ্ট্রযন্ত্র দুর্বল থেকে অত্যন্ত দুর্বলতর হয়ে যায়। আর এই দুর্বলতার সুযোগ কিন্তু সবসময় নেয় ভিনদেশী শকুনেরা। বাংলার ইতিহাসে একটু ফিরে যান। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর লর্ড ক্লাইভ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এই দেশটাকে লুটেপুটে খেয়েছিল, কিভাবে মীর জাফরদের দুর্বলতার সুযোগ নিয়ে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হয়েছিল, তা কিন্তু আমাদের অজানা নয়। আরো ঠিক একই ঘটনা ছায়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটি দেশের সরকার যখন দুর্বল থাকে, ক্ষমতার শক্ত ভিত যখন নড়বড়ে হয়, তখন বিদেশি পরাশক্তিগুলো খুব অল্প মূল্যে বড় বড় চুক্তি হাতিয়ে নেয়। তারা এমন সব শর্ত চাপিয়ে দেয় যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি এবং মেরুদণ্ডকে পুরোপুরি ভাগে ভেঙে দেয়। বর্তমান সময়ে বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর যে খেলা আমরা লক্ষ্য করছি, তাতে কিন্তু সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে বলেই মনে হচ্ছে। এবং তারা এমন সব চুক্তি আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে চুক্তিগুলোর কারণে দীর্ঘমেয়াদে আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি এক কথায় বলা চলে একদম ভঙ্গুর অবস্থায় চলে যেতে পারে। এমনকি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ঘটছে। দর্শক, এই ভয়াবহ বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো একটি ইস্পাত কঠিন জাতীয় ঐক্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই উপলব্ধির বড্ড অভাব। তারা ভাবছে একটা বড় রাজনৈতিক দলকে যদি কোনোভাবে নিষিদ্ধ করে রাখা যায়, তবে বোধহয় তাদের ভোট ব্যাংক এখানে বেড়ে যাবে। এটা এক ধরনের রাজনৈতিক বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। ঠিক এখানেই আসে সবচেয়ে বড় এবং চমকপ্রদ রাজনৈতিক হিসাব নিকাশের বিষয়টা। দেখুন, অনেকেই হয়তো মনের গভীরে ভাবছেন আওয়ামী লীগ বোধহয় এই সময়টাতে বা এবার চিরতরে নিঃশেষ হয়ে যাবে কিংবা বিলীন হয়ে যাবে। কিন্তু দর্শক, বিশ্বাস করুন, পৃথিবীর সমাজবিজ্ঞানের ইতিহাসে ঘাটলে দেখবেন কোনো বড় রাজনৈতিক দল যাদের শেকড় সমাজের একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত, তাদের কেবল আইনি নিষেধাজ্ঞা দিয়ে বা জোর করে কখনোই মুছে ফেলা যায় না। যখন বর্তমান ক্ষমতার অংশীদাররা বারবার ব্যর্থ হবে, যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গুজাতে মরিয়া হয়ে উঠবে, তখন দেশের সাধারণ মানুষ কিন্তু খুব নীরবে অতীতের সাথে বর্তমানের তুলনা করতে শুরু করবে। দেখুন, মানুষ কিন্তু কোনোভাবে এখন আর বোকা নেই। এই যে ধরুন, অন্যান্য দলগুলো যখন ভাবছে আওয়ামী লীগের কর্মীদের নিজেদের দলে টেনে এনে তাদের শক্তি বৃদ্ধি করবে, তখন সাধারণ মানুষের মনে এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক যে আওয়ামী লীগের কর্মীরা যদি এতই ভালো হয়, তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করে রাখা হয়েছে? কিংবা তাদেরকে যদি দলে নেওয়া যায়, তাহলে তাদের অপরাধটা কোথায়? জিদের বসে অন্ধ আক্রোশে কাউকে রাজনীতি থেকে জোর করে দূরে রাখলে ইতিহাস বলে তারা আরো বেশি সহানুভূতি নিয়ে আরো প্রবল শক্তিতে ফিরে আসে। ব্রিটিশ আমলে কংগ্রেসকে বা পরবর্তীতে মুসলিম লীগকে কি নিষিদ্ধ করে কোনোভাবে দমন পীড়ন চালিয়ে থামানো গিয়েছিল? যায়নি।
রাজনীতি চলে সমঝোতা, সহনশীলতা আর জনগণের পালস বোঝার মাধ্যমে। জিদের ভাত কুকুরে খাওয়ানোর মতো একটা প্রবাদ আমাদের গ্রাম বাংলায় কিন্তু ব্যাপকভাবে প্রচলিত আছে। সবসময় জিদ করে চলতে গেলে শেষ পর্যন্ত নিজেদেরই কিন্তু ক্ষতি হয়। তাই আমি মনে করি সময় এসেছে এই অন্ধ প্রতিশোধ আর জিদের রাজনীতি থেকে বেরিয়ে আসা। দুর্বল সরকার আর নিজেদের মধ্যকার এই বিভক্তির সুযোগ নিয়ে যারা আমাদের ঘাড়ে চেপে বসতে চায়, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার কেড়ে নিতে চায়, তাদের রুখে দিতে হলে সবাইকে এক টেবিলে অবশ্যই বসতে হবে। আজকে যে মব কালচার বা ক্ষমতার অন্ধ মোহ আমরা দেখছি, তা যদি এখনই বন্ধ করা না যায়, তবে এই আগুন একদিন আমাদের সবার ঘরে এসে লাগবে এবং সবার ঘর পুড়িয়ে দেবে। প্রকৃতির নিজস্ব একটা বিচার ব্যবস্থা অবশ্যই আছে, সে কাউকে ছেড়ে কথা বলে না। আসুন আমরা ইতিহাসের ভুলগুলো থেকে শিক্ষা নেই, একটু বুদ্ধিদীপ্ত এবং দূরদর্শী রাজনৈতিক চিন্তার দিকে এগিয়ে যাই, এবং এই যে নিজেদের জিদ সেগুলো একটু কমিয়ে যে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই চেষ্টা করি। কারণ দিন শেষে জনগণ এমন একটি বাংলাদেশ চায় যেই দেশে তারা শান্তিতে বসবাস করতে পারবে, যেই দেশে রাজনীতির নামে গণতন্ত্রকে হত্যা করা হবে না, যেই দেশে রাজনীতির নামে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদম নিঃশেষ করার কোনো পরিকল্পনা হবে না। এমনকি এই দেশের জনগণ দেশের সার্বভৌমত্বকে সব থেকে বেশি প্রাধান্য দেয়। তারা চায় না বিদেশি কোনো প্রভু বাংলাদেশে এসে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করুক, কিংবা এদেশের জনগণকে তাদের দাস বানিয়ে রাখুক। সুতরাং নীতি নির্ধারকদের অবশ্যই বর্তমান সময়ে এই সবগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হবে এবং ভাবতে হবে যে দেশের জনগণ কি চায় এবং কিভাবে বাংলাদেশ একটি পরিচ্ছন্ন এবং স্থিতিশীল দেশে পরিণত হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি।